আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে চলে এসেছি এবং এটা বিশেষ এজন্য বলছি যেটা এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়টা আমাদের বাঙালিদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত, আমাদের কালচারের সাথে সম্পর্কিত, আমাদের অ্যাসপিরেশনের সম্পর্কিত। এটা হচ্ছে গৃহায়ন। আমাদের একটা বাসস্থান, কখনো আমাদের সেটা ভাড়া করতে হয়, কখনো আমরা সেটাকে ওন করতে চাই, আমার নিজের বাড়ি। এবং একটা স্বপ্ন থাকে যে কোনো বাঙালিরই যে আমার নিজের একটা বাড়ি হবে। আজকে আমরা এই আবাসন বা গৃহায়ন নিয়ে কিছু আলোচনা করব এবং আমাদের কাছে কিছু বিদেশি অতিথি আছেন, প্রবাসী বাঙালি অতিথি আছেন এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ সরকারি কর্মচারী আছেন আজকের অতিথি হিসেবে। আমার একদম ডান দিকে আছেন ড্যানিয়েল ওয়ান, সিইও HIFC, এবং তারপরে রয়েছেন আর্কিটেক্ট ইফতেখার আবদুল্লাহ, বহুদিন ধরে অস্ট্রেলিয়ায় প্র্যাকটিস করছেন। আমার বাম দিকে রয়েছেন বাংলাদেশ সরকারের গৃহায়ন পরিদপ্তরের প্রজেক্ট ডিরেক্টর, যিনি বিশ্ব ব্যাংকের গৃহায়নটা দেখছেন, ফজলুল কবির, ইঞ্জিনিয়ার ফজলুল কবির। এবং তার পাশে রয়েছেন অ্যানা ওডোনাল। অ্যানা বিশ্ব ব্যাংকের জন্য কাজ করছেন এবং বাংলাদেশে অ্যানা অনেকবার আসা যাওয়া করছে এবং বাংলাদেশের গৃহায়নের জন্য অ্যানা অনেক কাজ করে যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের গৃহায়নের ব্যাপারটা তিনটা ভাগে ভাগ করা আছে। একদম পিরামিডের যে সর্ব উপরে আছে সেটা 1 থেকে 3% লোকের জন্য কমার্শিয়ালি গৃহায়নটা প্রোভাইড করা হয়। তারপরের যে ইনকাম গ্রুপটা আছে সেখানে 12 থেকে 15%-এর জন্য গৃহায়ন প্রোভাইড করা হয় এবং তার পরবর্তী পর্যায়ে যে শতকরা 80% লোক আছে, আবারও বলছি, আমাদের 16 কোটির দেশের শতকরা 80% লোকের গৃহায়নের জন্য এখনও কমার্শিয়ালি কোনো হাউজিং ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি হয়নি। বিশ্ব ব্যাংক কিংবা বাংলাদেশ সরকার একদম বটম অফ দ্য পিরামিড, সর্বনিম্ন ইনকামে যারা আছেন তাদের গৃহায়নের জন্য কিছু কাজ করে যাচ্ছেন। কখনো রেন্টাল হাউজিং করছেন, কখনো ওনারশিপ অফ হাউজিং করছেন। ড্যানিয়েল একজন প্রপার্টি ডেভেলপার, একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, একজন বিনিয়োগকারী। সো ড্যানিয়েলের কাছে আমার প্রশ্ন হবে যে প্রবাসে উনি যখন একজন প্রপার্টি ডেভেলপার, এই গৃহায়নের ব্যাপারে তার অভিজ্ঞতাটা কী এবং কোন ইনকাম সেগমেন্টে উনি গৃহায়ন দিয়ে থাকছেন এবং আর কোনো ইনকাম সেগমেন্টে, পার্টিকুলারলি লোয়ার ইনকাম সেগমেন্টে এটা দেওয়া সম্ভব কিনা। I used to work with a Hong Kong listed property developer with always a property site in the mainland China. We only focus on the high end, but it all depends on the economic development of the country. Certainly, we can lower the market segment from high end to low end. It all depends on the demand. And of course, the profitability. So if you take Bangladesh as an example, to my understanding, the housing property market is basically divided into two major markets, the public housing and the private housing. And talking about the public housing, certainly, this is the responsibility of the government, providing the solving the accommodation issue for the general public. But talking about the private segment, you can divide into low end, medium end, and then the high end market. But to Bangladesh, I would say that it may be better to start from the low end market. থ্যাংক ইউ ড্যানিয়েল। ড্যানিয়েল যেটা বলল যে তারা হংকংয়ে এবং মেইনল্যান্ড চায়নাতে যে গৃহায়নের ব্যাপারটা দিচ্ছে সেটা একদম সর্বোচ্চ ইনকাম লেভেলের দিচ্ছে। তবে তার ধারণা যে যেহেতু হাউজিংয়ের দুটো সেক্টর আছে, একটা সরকার দেয়, একটা ব্যক্তিগত খাতে প্রাইভেট সেক্টর দেয়, এবং তার ধারণা যে সরকারের প্রবলি দায়িত্ব রয়েছে এই লোয়ার ইনকাম গ্রুপকে হাউজিং দেওয়ার। কিন্তু ড্যানিয়েল শেষ করেছে তার কথা দিয়ে যে অবশ্যই প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসা উচিত এই সর্বনিম্ন ক্ষেত্রের জন্য গৃহায়নটা প্রদান করা। সরকারের কথাই যখন চলে আসলো তখন আমি ইঞ্জিনিয়ার ফজলুল কবির সাহেবকে জিজ্ঞাসা করব যে বাংলাদেশ সরকারের পার্সপেক্টিভে আপনারা কী ধরনের গৃহায়নের প্রস্তাব করছেন বা গৃহায়ন দেবার চেষ্টা করছেন, এবং যেটা ড্যানিয়েল বলল যে সরকার কিছুটা চেষ্টা হয়তো করতে পারে যারা স্বল্প আয়ের লোকজন আছে তাদের জন্য গৃহায়ন আইদার রেন্টাল মার্কেটের মাধ্যমে অথবা ওনারশিপের মাধ্যমে। ধন্যবাদ ফরহাদ রেজা প্রবাল। প্রথমে আমি স্বাধীনতার এই মাসে, মার্চ মাসে স্মরণ করছি বঙ্গবন্ধুকে, স্মরণ করছি যারা আত্মাহুতি দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য তাদেরকে। আজকের যে বিষয়টা আলোচনা এনেছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী বিষয়। বাংলাদেশের যে সংবিধান
ওখানে 5টা মৌলিক বিষয় উল্লেখ করা আছে, তার মধ্যে হাউজিং বা বাসস্থান একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এই হাউজিংয়ের বিষয়টা বাংলাদেশে মানে খুব ফাস্ট গ্রোয়িং কান্ট্রি, পপুলেশন গ্রোথ রেট অনেক হাই এবং পার স্কোয়ার ফিট বা পার একর জায়গাতে প্রচুর জনগণ বাস করে। এটা খুবই একটা টাফ একটা মানে ইস্যু। এটা অত্যন্ত ঘন বসতিপূর্ণ একটা দেশ, জি, আমাদের প্রায় 1200 লোক 1 স্কোয়ার কিলোমিটারে আছে। এক্স্যাক্টলি। তো একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে 2021 সালের মধ্যে 1/3 পপুলেশন আরবান এরিয়াতে চলে আসবে এবং এই যে আরবানাইজেশনের যে ধাক্কা, এটা সামাল দিতে হচ্ছে শহরকে। এবং ওই শহরবাসীদের মধ্যে 5.2% থাকছে স্লাম এরিয়াতে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট পার্সপেক্টিভ প্ল্যান প্রণয়ন করেছে 2010 to 2021। আমরা এখন আছি 7th 5-year প্ল্যানে এবং এগুলোরই ধারাবাহিকতায় ন্যাশনাল হাউজিং পলিসিও গভর্নমেন্ট রিসেন্টলি 2016 বের করেছে, প্রকাশিত হয়েছে। এই সমস্ত সরকারি দলিলগুলোতেই থ্রাস্ট দেয়া হয়েছে হাউজিংয়ের উপর এবং বিশেষ করে লো ইনকাম এবং মিডিয়াম ইনকাম কমিউনিটির মানুষের গৃহায়ন নিশ্চিত করার জন্য। এবং ওই স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে প্রায় 8.5 মিলিয়ন রিকোয়ারমেন্ট সৃষ্টি হবে 2021 এর মধ্যে। 8.5 মিলিয়ন। মিলিয়ন, আচ্ছা, যদি আমি লাখে বলি 85 লক্ষ বাড়ির প্রয়োজন হবে additional। 2021 সালের মধ্যে। এই বিষয়গুলো মাথায় রেখেই গভর্নমেন্ট ন্যাশনাল হাউজিং অথরিটিকে দায়িত্ব দিয়েছে এই লো ইনকাম পপুলেশনের জন্য কিভাবে সংস্থান করা যায়। ওরই অংশ হিসাবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সারা দেশে বর্তমানে 28টা জেলায় প্রকল্প হাতে নিয়েছে। 2 ধরনের প্রকল্প, একটা হচ্ছে সাইট অ্যান্ড সার্ভিসেস প্রকল্প, আর একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট। এই 2 ধরনের প্রজেক্টই এখন প্যারালালি চলছে এবং এটা যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে সহজ শর্তে দীর্ঘমেয়াদে রিপে করতে হবে, ওরই ভিত্তিতে আমরা এই প্রকল্পগুলো গ্রহণ করেছি এবং যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি। ইভেন ন্যাশনাল হাউজিং অথরিটি গভর্নমেন্টের কাছ থেকে যে হাউজিং পলিসি পেয়েছে সেখানে কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতেও বলা হয়েছে এগুলা করার জন্য উৎসাহ দেওয়া আছে। দর্শক শ্রোতারা, আপনাদের আগেও বলেছি যে আমাদের আরও একজন যে আজকে আলোচক আছেন বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এসছেন অ্যানা, এবং অ্যানা এই বিষয়ে অ্যানাকে আমি প্রশ্ন রাখবো যে বিশ্ব ব্যাংকের এই গৃহায়নের ব্যাপারে পার্সপেক্টিভটা কী এবং তারা বাংলাদেশে কী ধরনের প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে এবং হতে চাচ্ছে। Thanks for having me, first of all, and I really appreciate your inviting me here this evening to talk about this very important topic. So I think first on the topic of housing, from a World Bank view, I mean, housing is one of the topics that seems to be coming back as a crucial area for many developing countries all over the world. You're seeing large-scale migration into urban areas, and you're seeing huge housing stock shortages throughout many different countries throughout the world. Investment in housing really has 2 sides and 2 benefits. First, on a human development side, you really see improvements in people's health and oftentimes in education because there's provision of electricity, there's better outcomes for many people in the family just by owning assets. There's pride that's created, and in many cultures and countries, it's an important symbol to own your own home. And there are also many economic benefits. I mean, economic benefits not only to the family that now owns an asset like a home, but also economic benefits to the country from investing in housing. But that said, housing is also a very complex and a very difficult topic because there are a wide variety of needs on housing, and most countries need a wide variety of programs to be able to address all of the varied needs. So if you take a country like Bangladesh, to date, and I think there are a number of different programs that are primarily looking at
sites and services and the construction of flats from the government side, and some initial work that's being done on the public-private partnerships that can be created. But really, housing needs to involve all of the different stakeholders. That includes the government, it includes the private sector, it includes the financial sector, and it includes the people who are going to be benefiting from this housing. The main issue when you begin to go into the low-income categories is the affordability issue. And affordability is going to be a factor of how much the housing costs. And with increased migration, like you're seeing in cities like Dhaka, the cost of land, which is a huge driver for the end cost of housing, is going up quite quickly. And adding on top of that serviced land, so adding infrastructure, and then the actual cost of the unit of the home will be a major factor in ensuring affordability for this low-income category. I think globally, historically, we've seen tendencies to look outside of cities and to take people outside of cities and build up in serviced land and apartment units where land is cheaper. And there's been some mixed results because of approaches like that. So I think we're trying to bring in some global knowledge now and working a little bit with the National Housing Authority on developing a number of different approaches that can be used. So we're now piloting one program together with the National Housing Authority in low-income communities in secondary cities that will help communities to work together to optimize site layouts and improve neighborhoods. And it goes more on a flexible approach that works neighborhood by neighborhood and integrates a housing loan component for low-income communities that makes the price of that unit affordable. So really all of these stakeholders need to come together. We need to see further developments of the mortgage market. We need to see property developers beginning to get involved. I think we've seen a lot of property development at the high-income categories. That market now seems to be fairly saturated. It's an opportunity to really start moving down market a little bit further. The role of the government as an enabler and a facilitator rather than solely on looking at the construction side, and looking at how best to target the public subsidies to really ensure that the lower income communities where currently the need is greatest, the demand is high, and the stock is low, would be of critical importance. থ্যাংক ইউ অ্যানা। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা একটা বিনিয়োগ এখন দেখেছি যে বাংলাদেশেও এসেছে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট, এবং এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে হাউজিংকে বাসস্থানকেও অ্যাফোর্ডেবল করা সম্ভব। এবং আমরা সেই বিনিয়োগী ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট বলবো যে বিনিয়োগে একটা সামাজিক প্রভাব থাকবে, একটা পরিবেশগত প্রভাব থাকবে, এবং একই সময় একটা অর্থনৈতিক রিটার্নও আমরা পাবো। এই যে সামাজিক প্রভাবের কথা আমি বললাম এবং এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের কথা বললাম, এই সামাজিক প্রভাব নিয়ে আমাদের যে স্থপতি ইফতেখার আবদুল্লাহ আমাদের সাথে এসছেন, তিনি সুদূর অস্ট্রেলিয়াতেও এই ধরনের কিছু কাজ করছেন যাতে সমাজের বিভিন্ন স্তরে এই হাউজিংটার একটা অবদান থাকতে পারে, এবং আমাদের মতো যারা ডেমোগ্রাফিক্যালি ধীরে ধীরে একটা বয়সের পরে আরেকটা বয়স এগিয়ে যাচ্ছে তাদের জন্য যাতে একই বাসস্থানে আমরা থাকবার সুযোগ পেতে পারি, যাতে করে লং টার্ম মেইনটেনেন্সটা এমন একটাভাবে চলে আসে যাতে করে এই বাড়িটা একটা অ্যাফোর্ডেবল লিমিটে চলে আসে। ইফতেখার আবদুল্লাহর কাছ থেকে শুনবো তার এই অস্ট্রেলিয়ান অভিজ্ঞতা। ইফতেখার। থ্যাংক ইউ ফরহাদ। একটা বিশেষ অপরচুনিটি আমার জন্য যে আমি হাউজিংয়ে কাজ করছি অনেক দিন ধরে অস্ট্রেলিয়াতে, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, বাংলাদেশের যে হিউজ হাউজিং ডিম্যান্ড। সো অস্ট্রেলিয়াতেও ডিম্যান্ড অনেক বেশি। এখন আমি নিউ সাউথ ওয়েলসের স্টেট গভর্নমেন্টের সঙ্গে কাজ করছি, আমি অ্যাজ অ্যান আর্কিটেক্ট কনসালট্যান্ট। ওদের অনেকগুলো প্রজেক্ট করলাম, অনেক ধরনের প্রজেক্ট আছে ওখানে। বাংলাদেশের সঙ্গে মিলানোর জন্যে একদম একই রকম প্রজেক্ট বলা যাবে না, যে লো কস্ট হাউজিং বলে কিছু নাই, কিন্তু লো মেনটেনেন্স এবং অ্যাডাপ্টেবল হাউজিং এইগুলো আছে। ধরাই যেতে পারে ইকোনমিক কন্ডিশন ডিফারেন্ট, সো মানুষের ওই জন্য হাউসের ডিম্যান্ডও ডিফারেন্ট। তো ওখানে আমরা যেটা করি, জেনারেল হাউজিং, ডিপার্টমেন্ট অফ হাউজিংয়ের জন্যে, যেখানে সবগুলা দেখে নিতে হবে যে আমার স্কুল কত দূরে, হেলথ ফ্যাসিলিটিস কত দূরে, রাস্তাটা ঠিক আছে কি না, এগুলো না হলে কোনো পারমিশন পাওয়া যায় না। আর একটা আছে কমিউনিটি হাউজিং, যেটা একটু বড় স্কেলে করা হয়, নেইবারহুড করে করা হয়, যেটার ভিতরে এগুলো আবার নিয়ে আসা যায়। আরেকটা যেটা করা হয় সেটা সিনিয়র হাউজিং, যাতে বয়স্ক লোকেদের জন্য ওখানে আমরা অ্যাকোমোডেশন করবো। সেটা বাস রুট আছে কি না, ট্রেন স্টেশন কত দূরে, এবং ওর ভিতরে ঘোরাফেরা করার জন্যে যেটা মিনিমাম সার্কুলেশন দরকার, হুইল চেয়ার হলে হুইল চেয়ার বা পায়ে হেঁটে ঘোরার জন্য যেটা দরকার সেটার ব্যবস্থা করা হয়। সাধারণত এটা
অ্যাপার্টমেন্টও করা হয় সিটি সেন্টারের কাছাকাছি, কিন্তু এটা ওই বিনিয়োগের ক্ষেত্রে আসলে অতটা অ্যাট্রাকটিভ হয় না, বিকজ প্রফিট ছাড়া কোনো কাজই হবে না। সো ওইখানে তখন চলে যায় সাবারবান এরিয়াতে। সিনিয়র হাউজিং সাবারবান এরিয়াতে ভালোই কাজ করে, কারণ তাদের ওখানে আশেপাশে শপিং সেন্টার আছে, কিন্তু যদি ওয়ার্কিং ক্লাস পিপলের জন্য হতে হয়, দ্যাট ইজ বিকামিং ডিফিকাল্ট। তো স্টেট গভর্নমেন্ট বা ওভারঅল ফেডারেল গভর্নমেন্ট চেষ্টা করছে যে ট্রান্সপোর্ট হাব যেগুলা স্টেশন যেখানে আছে সেখানের 1 কিলোমিটারের মধ্যে জানি আমরা এই হাউজিংগুলো ডেভেলপ করতে পারি, সো দ্যাট তারা এসে আবার গাড়ি না চালিয়ে এনভায়রনমেন্ট পলিউট না করে ট্রেনে করে আসতে পারে। সো এটা হচ্ছে ওভারঅল মাস্টার প্ল্যান। আর বাংলাদেশের সঙ্গে মিলালে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে ওখানে আমরা হাউজিং করছি, সেগুলা মোর প্রফিট ওরিয়েন্টেড। তো গভর্নমেন্ট ওখানে ইন্টারভিন করে গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে তোমরা তাহলে রেন্টাল হাউজিং স্কিমের আন্ডারে আসো। তোমার যে জমিতে 5টা বাড়ি বানানো যেত, আমি তোমাকে 7টা বানাতে দিব, কিন্তু তুমি রেন্ট কমিয়ে ভাড়া দিতে হবে এবং একটা পার্টিকুলার সময় পর্যন্ত তুমি এই ভাড়াতে চলে যেতে হবে। সেক্ষেত্রে আমি তোমাকে আরও 2টা বাড়ি বেশি বানাতে দেবো এখানে। তো এভাবেও কাজ করে যাচ্ছে। রিসেন্টলি স্টেট গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে, সেটা হচ্ছে কমিউনিটি প্লাস, যেটা এখন ঠিক বাংলাদেশে আমরা যেভাবে কথা বলছি ওরকম করেই ডেভেলপাররা এগিয়ে আসবে, আর্কিটেক্ট অ্যাজ এ টিম প্রিন্সিপাল টিম মেম্বার হিসেবে কাজ করবে এবং কেউ ফিন্যান্স করবে। হাউজিংয়ের ওখানে অনেক জায়গা আছে। ওরা বলতে চায় সাউদার্ন হেমিসফিয়ারে সবচেয়ে বেশি জায়গা আমাদের নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টেরই আছে। অস্ট্রেলিয়া একটা মহাদেশ, তার তো জায়গা থাকবেই। তো সেই জায়গা ওরা ফ্রি দিয়ে দিবে, বাট কন্ডিশন হচ্ছে ওখানে বিল্ডিং বানানোর পরে জায়গার সমপরিমাণ টাকার ইউনিট ওদেরকে দিয়ে দিতে হবে এবং অন্য ইউনিটগুলা তখন ডেভেলপার বিক্রি করে ওখান থেকে টাকা নিয়ে যাবে। তো এতে খুবই খুবই আশাব্যঞ্জক এবং অনেক ডেভেলপার চলে আসছে এইভাবে কাজ করার জন্যে এবং গভর্নমেন্টও রিলিফড, বিকজ গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্টে আর এত ব্যাপক কাজ করতে হচ্ছে না, ওটা প্রাইভেট সেক্টরে নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। তো এখন এভাবেই প্রোগ্রেস করছে। আমার মনে হয় এটা বাংলাদেশের সঙ্গে এই জায়গাটায় খুব সম্পর্কিত। ধন্যবাদ ইফতেখার। আমরা শুনেছি যে ইফতেখারও বলেছে যে গভর্নমেন্ট এভাবে কাজ করছে যে বিনিয়োগকারীরা আসবে এবং তারাই বাসস্থানের ব্যাপারে সাহায্য করবে। আমরা শুনলাম যে 8.5 মিলিয়ন ইউনিটস দরকার বাই 2021। এই প্রসঙ্গে আমি প্রশ্ন রাখবো ড্যানিয়েলের কাছে। হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ ফ্রম অ্যান ইনভেস্টার্স ভিউ দ্যাট ইন আ কান্ট্রি লাইক Bangladesh where the housing demand is there, do you think that foreign investors will be interested to invest in this housing sector? It all depends on the predicted profit. Of course, the land cost is one thing. The construction cost is also very important, and on top of that, the interest cost. These are the three major costs in the property development. Talking about the interest cost, it's basically fixed by the central bank or the banking industry. The construction cost is a matter of demand and supply. Okay, if everybody rush into the market building all the site, it's because of the shortage of labor, the construction cost may go up, and the steel cost and the building material, etc. The most important point is about the land cost. It's basically fixed by the government. If the government is willing to sell the land at a reasonable price, I would say that the investor may consider it as a very profitable investment, and may be willing to come to Bangladesh. And I'm not saying to help the society to supply the property, but to making some reasonable profit from this business activity. আমি শেষ প্রশ্ন করছি অ্যানাকে। অ্যানাকে আমি সামগ্রিকভাবে জিজ্ঞেস করব যে এখন 8.5 মিলিয়ন বাসস্থানের প্রয়োজন আছে আমাদের, এটা রিস্ক কি আছে যদি আমরা না দিতে পারি, যদি আমরা না করতে পারি সম্পূর্ণ এই কাজ, তাহলে আমাদের কোথায় যেতে হবে বা অন্য কোনো ধরনের অল্টারনেটিভ থিঙ্কিং আছে কি নেই? Yeah, it's an excellent question. The demand of 8.5 million is going to be difficult to meet within the next 4 years, particularly because several of the building blocks are currently not in place to potentially meet that demand.
a huge segment of the market, even going further down market, there is a point up until which units are commercially viable to sell, even going down market a bit further. But for that, there needs to be a robust financial system and a mortgage market that would allow people access to finance to purchase those units. And that wouldn't need to be anything that the government would necessarily need to do. That could be something that could be taken care of through the private sector. And I think that if that piece on the mortgage market were to develop a bit better, then you could actually see more developers potentially going down into that market, provided you can deal with some of the land issues. And the cost of land, particularly in places like Dhaka and in Chittagong, where the demand is highest. I would say that not investing in housing, and I do think that this government has made housing a priority. There is a program of housing for all, and there is an understanding of the total need. But I think understanding the nuances within that market and the demand assessment to understand how the demand differs by different income categories and what the models can be to address that need needs to still be done and needs perhaps a little bit of work. Not meeting that means that you stay in the status quo, and I think particularly in the lower income categories, you see people living in pretty terrible living conditions. I mean, really small, one roof, earth floor, where sickness is high for children. They miss days of school. People with informal, irregular incomes are missing opportunities to work. It negatively affects the households in the poorer income categories. And so a simple investment in housing can really make significant benefits not only for the household, but really also for the country. So I do think it's a priority sector for investment. থ্যাংক ইউ অ্যানা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময় শেষ হয়ে এসছে, কিন্তু আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে বাসস্থানের প্রয়োজনীয়তা। এবং আমরা জানি, আবারও বলছি, যে বাঙালির কালচারে, বাঙালির কৃষ্টিতে আছে একটা বাড়িতে থাকা, সুন্দর ছোট্ট একটি বাসায় থাকা, সেটা ভাড়া বাসাই হোক কিংবা নিজস্ব বাসাই হোক, আমরা একটা নিজের বাসায় থাকতে চাই। পরিবেশগত দিক থেকে, সামাজিকগত দিক থেকে এবং অর্থনৈতিকগত দিক থেকে একটা বাসস্থান আমাদের একটা স্বপ্ন। ধন্যবাদ।